আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা বাংলা আইপিএস এর বা বাংলা বোর্ডের অসিলেশন সার্কিট। তো এই সার্কিট সম্পর্কে আপনাদের আজকে আমি বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোথায় কি সমস্যা হলে কেমন করে ঠিক করবেন সেটাও বলার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে দেখেন দুটো অসিলেশন বোর্ড আমি এখানে রাখছি। এটা বর্তমানে এই বোর্ডটাই চলে, আর এটা অনেক পুরাতন বোর্ড। তো এই বোর্ডটা যাদের কাছে আছে তারা জানেন যে বোর্ডের মানটা অনেক ভালো। পিসিবিটার দেখেন অনেক পুরাতন, কিন্তু এখনও দেখেন এর লাইনগুলান অনেক ভালো আছে। ইভেন এগুলো তামার দিয়েই তৈরি, পিসিবিটা তামা দিয়েই তৈরি, যে কারণে সংযোগগুলো দেখেন অনেক পুরাতন, প্রায় 8-10 বছর আগেকার, তারপরেও এখনও বোর্ডটা ঠিক আছে। আর এটা বর্তমানে এই বোর্ডগুলো পাওয়া যায়। তো এর পিসিবিটা ভালো হলে পারেও কিন্তু পিছনের যে লাইনগুলো দেখেন, এই লাইনগুলো তামার কালার দেওয়া থাকলেও কিন্তু খুব একটা ভালো না। তো আপনারা চেষ্টা করবেন যে কাজটা পারফেক্ট করার জন্য। আমি এই যে দেখেন প্রত্যেকটা লাইন এইভাবে রাং দিয়ে সুন্দর করে ঝালাই করে দিয়েছি। তো এভাবে কাজটা করে দিলে অনেক ভালো হবে। তাছাড়া এই লাইনগুলান কাটা কেটে যায়। অনেক সময় দেখা যায় যে ভালো বোর্ডটাও আমরা বুঝতে পারি না যে কোথায় সংযোগ লুজ হয়ে গেছে বা হয়ে গেছে, যে কারণে ভালো বোর্ডটাও আমাদের বাতিলের পর্যায়ে নিয়ে যেতে হয়। তো এটা একটু মাথায় রাখবেন যে এই বোর্ডগুলো এভাবে ঝালাই করে দিলে অনেক দিন লাস্টিং করবে এবং খুব ভালো হবে, বা কোথাও কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এখন এটাকে 3 রিলে সার্কিটও অনেকে বলে। তো এটা এই যে 3টা রিলে দেখতে পাচ্ছেন, যে কারণে এটাকে 3 রিলে সার্কিট বা বাংলা সার্কিট বলে, এবং অনেক পুরাতন, এটা আইপিএস জগতের সবচেয়ে পুরাতন একটা সার্কিট। এটা অসিলেশন সার্কিট। এটার থেকেই যে ফ্যাট বোর্ড বা সুইচিং বোর্ডটা এটাতে অপারেটর করে। তো এখান থেকে দেখাই, এখানে দেখেন বেশ কিছু ট্যাপিং আছে, মানে বেশ কিছু কন্টাক্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো কোথায় কি কাজ কিভাবে করবেন সেটাই আমি আপনাদের বলবো। তো প্রথমে দেখেন এখানে টিএক্স 280 ভোল্ট, এখানে টিএক্স 280 ভি লেখা আছে। তো এ জায়গায় আমাদের যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার এক সাইডে দেখবেন অনেকগুলো লুপ করা থাকে, যেটা আমাদের মেন লুপ বা এসি ইন যেটাকে বলা হয়, যে সাইডে, সে সাইডে অনেকগুলো লুপ করা থাকে। তো এই লুপটাতে কেমন করে এটা বাহির করতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে। তা যে লুপটাতে 280 ভোল্ট আসে, ঠিক সেই ভোল্টটাই এখানে দিতে হয়। তারপরে আছে এখানে এসি ইন। তো এসি ইনটা আমাদের সর্বপ্রথম এসির যে কেবলটা, এটা ফিউজ, একটা ফিউজ হয়, ফিউজ থেকে সরাসরি এসে এর ভিতর লাগে। তারপরে আছে দেখেন এখানে ক্যাপ লেখা আছে, এখানে একটা ক্যাপাসিটার দিতে হয়। ক্যাপাসিটারটা কেন দিতে হয়? এটা পাওয়ার ফ্যাক্টর বা আনলোডে ট্রান্সফরমার অ্যাম্পিয়ার কমানোর জন্য এখানে একটা ক্যাপাসিটার ইউজ করা হয়। ক্যাপাসিটারের সাথে আমরা একটা সিরামিক একটা রেজিস্ট্যান্সও ইউজ করতে পারি, তাতে খুব ভালো হয়। তো ক্যাপাসিটারটা সাধারণত 1.5 থেকে 2.0 দিলে পরে ভালো হয়। তারপরে অনেকে 1.0 দেয়, এটাও দেওয়া যায়। তো এই মাপে আপনারা দিতে পারেন, কিন্তু সাথে অবশ্যই একটা 10 ওয়াটের একটা রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমার চ্যানেলে এই আইপিএসের একটা ভিডিও দেওয়া আছে। তারপরে এখানে দেখেন লোড লেখা আছে। তো লোডটা
সরাসরি একটা ফিউজ হয়ে আমাদের আইপিএস এর পিছনে একটা 3 পিন একটা সকেট থাকে বা জ্যাক থাকে। সে জ্যাকের এল লেখা যেখানে সেখানে এটা যাবে। সোজা কথা এটা হাতের ডান পাশে থাকবে। মানে এটা আমাদের প্লাস পয়েন্ট মেন লাইন। তো এটা সবসময় হাতের লাইন যেটা সেটা হাতের ডান পাশে থাকে আর নিউট্রালটা হাতের বাম পাশে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পয়েন্ট আছে চার্জার। তো চার্জারটা সাধারণত ট্রান্সফরমার যে আমি একটু আগে যেটা বললাম যে মেন লাইনে যেটা আমাদের অনেকগুলো ট্যাপিং থাকে, তো ট্যাপিংয়ে সাধারণত মাঝের পিনটাতেই মাঝে বা তার আশেপাশের পিনটাতেই মনে করেন যে এই চার্জিং এই লুপটা লাগানো থাকে। তো আমি একটু দেখাই, আমি একটু ট্রান্সফরমার একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আইপিএস এর ট্রান্সফরমার। এখানে দেখেন বেশ কিছু লুপ আছে। তো এই লুপটা আমাদের ধরেন নিউট্রাল। তো এখান থেকে যে মাঝের যে ট্যাপিং আছে এখানে ১৫০ থেকে ১৬০ এটাই আমাদের চার্জিং হিসেবে ব্যবহার করা হয়। হয় এটা হবে অথবা এটা হবে অথবা এটা হবে। তো যেটা আমাদের মাপে আসবে ঠিক সেটাই হবে। আর অ্যাম্পিয়ারটা কেমন করে কমানো হয়? এটা তো জানেন যে রিলে এর কোনো ভেরিয়েবল বা ইয়ে দিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাতে পারবেন না। তো অ্যাম্পিয়ারটা কমানোর জন্য দেখেন কেমন করে কি করতে হয় আমি একটু বলে দিই। হয়তো দেখা যাচ্ছে যে এই যে এখানে অনেকগুলো ট্যাপিং আপনার হয়তো আমরা এখানে রাখলাম হয়তো ১৩ বা ১৪ অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হবে বা ১০ অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা ট্যাপিং চুজ করলাম, সে ট্যাপিংটাতে হয়তো দেখা যাচ্ছে ২০ বা ২৫ অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তখন সেই চার্জিং অ্যাম্পিয়ারটা কেমন করে কমাবেন? তো আস্তে, আস্তে আপনারা এটা সামনের দিকে আগে আসবেন। যদি দেখা যাচ্ছে যে ২৮০ ভোল্ট আপনি যেখানে সিলেক্ট করছেন, সেটাতে আসাও যদি হয়, তাহলে সেই ট্যাপেই আপনাকে রাখতে হবে। মেন কথা ব্যাটারিকে ভালো রাখার জন্য পারফেক্ট একটা অ্যাম্পিয়ার দেওয়ার জন্য এই ট্যাপিংগুলো আপনাদের কম বা বেশি করতে হবে। যেটাতে পারফেক্ট একটা অ্যাম্পিয়ার পাবেন ঠিক সেই ট্যাপে আপনারা এটা রাখবেন। তো এটা মোটামুটিভাবে অ্যাম্পিয়ারটা কেমন করে কমাবেন বা নির্দিষ্টভাবে রাখবেন সেটা বোঝা গেল। তো চার্জিংটাও এটা দেখে দিলাম। এরপরে এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে। এখানে দেখেন বি প্লাস, এটা হলো বি প্লাস লেখা আছে। তো বি প্লাসটা এটাতে এই সার্কিটটাকে অন করার জন্য সরাসরি আমরা যখন ব্যাটারি ট্রান্সফরমার আমি একটু দেখাই। এই যে এটা ধরেন আমাদের মেন যে লাল তার হয়, যেটা লাল হোক বা যেটাই হোক আমরা যেটা মেন কেবল যেটা এটাতে দিব তার সঙ্গে আমাদের আরও ২ টা তার সংযোগ করতে হয়। মোটামুটি ৩ টা, একটা মোটা ব্যাটারির লাইন এবং আর ২ টা চিকন। সে ২ টার মধ্যে একটা তার এই বি প্লাসে এখানে আসবে। আসার পরে এই সার্কিটটা অন হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিন লেখা আছে, SEN সিন লেখা আছে। এই সিন লেখাটা তারপরে আছে ২ টা হার্টজ লেখা আছে, তারপরে গ্রাউন্ড মানে GND লেখা আছে। তো এটাও মনে করেন যেটা আমরা সুইচিং সার্কিটে লাগাবো, আমি সুইচিং সার্কিটটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো এই ৪ টা সেম লেখা আপনারা ওই সুইচিং বোর্ডে পাবেন বা ফ্যাট বোর্ড অনেকে বলে। তো ওই বোর্ডটাতেও আপনারা এই লেখাটাই সেম লেখাটাই পাবেন। তো ওখানে কোনোটা ধরে দেখা যাচ্ছে ওভারলোড লেখা থাকে। তো সিন আর এই ওভারলোড সেম। যেখানে ওভারলোড লেখা থাকবে সেখানে এই সিন ভোল্টেজটা যাবে। আর হার্টজ ২ টা হার্টজ কেন আমাদের মসফেট বোর্ডে বা প্যাড বোর্ডে বা সুইচিং বোর্ডে মসফেট ২ পাশে ২ টা মসফেটের হিটসিন দেওয়া থাকে। তো এই ২ টা হার্টজ ভোল্ট আমাদের ওইখানে যায়। তো হার্টজ ভোল্টটা সাধারণত 4.5 থেকে 5 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। এই হার্টজ ভোল্টটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কারণ এই হার্টজ ভোল্টটার কারণে যদি কখনো এটা ৩ এর নিচে চলে আসে, ৪ এর নিচে চলে আসে তখন আপনার ভোল্টেজটা কম পাবেন। তারপরে আবার যদি ৫ এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে মসফেটগুলো ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে, ভোল্টেজ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মসফেটগুলো ফেটে যাবে। ট্রান্সফরমারের উপরও চাপ পড়ে অনেক সময়। তো মোটামুটি এই লাইনটাও বোঝা গেল। তো এখানে দেখেন আরও কিছু লাইন আছে। এখানে দেখেন একটা ১৮ ভোল্ট। তো বাংলা এই ৩ রিলে সার্কিটে আমরা 9 ভোল্টের একটা
909 ভোল্টের একটা ছোট একটা ট্রান্সফর্মার দিয়ে বা অ্যাডাপ্টার দিয়ে এটার মাঝের লুপটা কেটে আমরা এখানে 18 ভোল্ট পেতে পারি। 2 তারে কানেকশন করলে আমরা এটা 18 ভোল্ট পাবো। তারপরে এখানে আছে সুইচ S/W, তো এটা আমাদের একটা সুইচ হবে। তো এখানে একটা সুইচ আমাদের আইপিএস এর যে পাওয়ারের সামনে যে একটা সুইচ দিতে হবে, তো এখানে এই দুটা তারে সুইচিং করতে হবে। তারপরে পিডাব্লিউএম, তো পিডাব্লিউএম ভোল্টেজটা এটা খুব জরুরি একটা ভোল্টেজ। এই ভোল্টেজটা আপনারা এই যে যখন আইপিএস তৈরি করতে যাবেন তখন দেখেন এই পাশে এই যে দুটা লুপিং করা থাকে, বা যখন আপনার ট্রান্সফর্মার করবেন তখন এখানে দেখবেন, তো এই ভোল্টেজটা সাধারণত 12 থেকে 18 পর্যন্ত হয়ে থাকে। তো এপিডাব্লিউএম এই ভোল্টেজটা কিন্তু খুব জরুরিপূর্ণ। এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আপনার আইপিএসটাতে ঠিকমতো আউটপুট ভোল্টেজ পাবেন না। এই ভোল্টেজটা যদি হয় তাহলে আপনাদের আইপিএস এর ভোল্টেজটা কম বা বেশি করা যাবে না, যেটাতে দেখা যাচ্ছে যে আমরা এটাতে সাধারণত 250 240 এরকম ভোল্টেজ তৈরি করে রাখি, মানে এরকমই দেওয়া থাকে। কিন্তু এই পিডাব্লিউএম ভোল্টেজটা যদি হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের এই ভেরিয়েবলটা কাজ করে না। এটাই সে পিডাব্লিউএম ভোল্টেজটার ভেরিয়েবল। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, হয়তো দেখা যাচ্ছে আপনার পিডাব্লিউএম ভোল্টেজটাও হচ্ছে, তো পিডাব্লিউএম ভোল্টেজটা হওয়ার পরেও দেখা যাচ্ছে ভেরিয়েবল ঘোরালে কোনো কাজ হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে যে আমার ভেরিয়েবলটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ভেরিয়েবল চেঞ্জ করলাম। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের পিডাব্লিউএম ভোল্টেজটা মানে ভোল্টেজটা কোনো মতোই কম বা বেশি করা যাচ্ছে না। তাহলে ভেরিয়েবল পাল্টালাম, পিডাব্লিউএম ভোল্টেজও ঠিক আছে, তারপরেও আমার হচ্ছে না। তো এখানে দেখেন একটা 10K রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা সাধারণত নষ্ট হয় না। কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে রেজিস্ট্যান্সগুলো কখনো নষ্ট হয় না। সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে এই যে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, এরকম একটা প্রবলেমে আমি পড়ছিলাম যে সব কিছুই ভালো হচ্ছে তারপরেও কমে না। তো ক্যাপাসিটারের উপর আমার কখনো এরকম সন্দেহটা আসেনি, সবই দেখাচ্ছে ঠিক আছে। তারপরে আমি এই ক্যাপাসিটারটা যখন আমি চেঞ্জ করলাম তখন দেখা যাচ্ছে যে আমার ভোল্টেজটা অটোমেটিকলি কম বা বেশি হচ্ছে, ভেরিয়েবল ঘোরানোর কারণে ভোল্টেজটা কম বা বেশি হচ্ছে। এখানে দেখেন এই যে ক্যাপাসিটারটা 47 ইউএফ 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, এই ক্যাপাসিটারটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই ভেরিয়েবল চেঞ্জ করার পরেও কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে এই ক্যাপাসিটারটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। মানে নষ্ট হলে চেঞ্জ করে দিবেন, না হলে আরও কোনো সাইড নষ্ট হয়ে যেতে পারে, সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। তো তারপরে এখানে মোটামুটিভাবে এই লাইনটা আমি বুঝে দিলাম। ভোল্টেজটা এই ট্যাপিংটা কেমন করে কম বা বেশি করবেন সেটাও বলে দিলাম। কোনো পার্টস নষ্ট হলে পারে এটাতে কমবে না, সেটাও আপনারা বুঝে গেলেন। এখানে দেখেন আরও কিছু সংযোগ দেওয়া আছে, তো এটা আমাদের ডিসপ্লে হিসাবে কাজ করে। এখানে আমি এই যে প্রথমে যে সার্কিটটা দেখাইছিলাম এটা আগেকার সার্কিট। এই সার্কিটে আমি একটু খুলে দেখাই। এই সার্কিটের মধ্যে অনেক তফাৎ আছে। এখানে দেখেন, এখানে এটা এফ, তারপরে এম, তারপরে সি, তারপরে আই, তারপরে ও, তারপরে এল। এখানে কিন্তু কোনো গ্রাউন্ড নাই। কিন্তু এই বোর্ডটাতে দেখেন প্রথমে জি, তারপরে এফ, তারপরে এম, তারপরে সি, তারপরে আই, তারপরে ও, এটা দেওয়া আছে। এটা বর্তমানে এই বোর্ডটাই আছে, এবং এই বোর্ডের মানেই আপনার আমাদের যে ডিসপ্লে, সে এই ডিসপ্লেটাতেও ঠিক এই রকমই লেখা আছে। কিন্তু এই সার্কিটটাতে তা নাই। তো এই সার্কিটটাতেও কিন্তু আমরা ডিসপ্লে লাগাতে পারবো। তো ডিসপ্লে লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই এল পয়েন্টটা কেটে দিয়ে আমরা সরাসরি এখানে জি মানে গ্রাউন্ড, অথবা গ্রাউন্ডটা আমরা এই যে এখান থেকে নিতে পারি, বা যেখানে আমাদের মাইনাস কানেকশনটা গ্রাউন্ডটা যেখানে পাবো ঠিক সেখান থেকে আমরা নিতে পারি। অথবা যদি মনে করেন যে এখান থেকেই দিবেন, তাহলে এখানে একটা লাইন কেটে দিতে হবে, কেটে দিয়ে এখানে আমাদের সরাসরি গ্রাউন্ডটা সংযোগ করে দিতে হবে। দিলে পরে আমরা এইভাবেই আমরা এই ডিসপ্লেটাও এখানে লাগাতে পারবো। তো আগেকার এগুলোতে এরকম ডিসপ্লে বাইর হয়েছিল না, যে কারণে এগুলোতে
এলইডির মারফত মানে এলইডির দ্বারা আমরা এটা বোঝাচ্ছিলাম যে এলইডিটা যখন জ্বলবে তখন এটা সেটার কাজ করবে। কিন্তু এখন যেহেতু ডিসপ্লে বাড়াইছে, তাহলে যদি কারো কাছে এরকম বোর্ড থাকে তাহলে আপনারা এটা কি করবেন, এই যে এল লেখা যেটা, এই এল লেখাটার এখানে আপনারা গ্রাউন্ড এটা করে নিতে পারেন। তাছাড়া তো সব তো লাগবেই, এটা এফ এম সি আই ও এগুলো লাগবেই। তো এটাতেও ঠিক এই কটাই আছে, যে কটা পাবেন, বাদ বাকি যেটা পাবেন না সেটা এখান থেকে কেটে দিয়ে সেখানে আপনারা এটা গ্রাউন্ড করে নেবেন। এরপরে এখানে দেখেন এই সেকশনটা, এটা হলো চার্জিং সেকশন। এখানে একটা 555 আইসি দিয়ে এটা একটা চার্জিং সার্কিট করা হয়েছে, যে ব্যাটারিটা অটোমেটিকলি চার্জ হবে এবং চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকলি চার্জটা ছেড়ে দিবে। যখন কারেন্ট আসবে তখন জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে চার্জিংটা অন হবে। আবার কারেন্ট চলে গেলে পরে অটোমেটিকলি এই রিলের মারফতেই আবার এটা আইপিএস মোডে চলে যাবে। তো এই চার্জিং সেকশনটা যদি দেখা যাচ্ছে যে আপনার চার্জটা কখনো অটো হচ্ছে না, মানে চার্জ হতেই আছে, সেক্ষেত্রে আপনারা এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দেখতে পারেন। তো ভেরিয়েবল চেঞ্জ করার পরেও যদি হয়, তাহলে এখানে দেখেন এই যে একটা ক্যাপাসিটার, এই যে এই ক্যাপাসিটারটা দেখেন, এই ক্যাপাসিটারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে এই ক্যাপাসিটারটা ফুলে উঠছে। আর হয়তো পুরোপুরি নষ্ট হয়নি, কিছুটা মান হয়তো ভালো আছে, কিন্তু ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে পরে এটা আরও ভালো টিকবে। সেক্ষেত্রে ক্যাপাসিটার, তারপরে আইসিটাও চেঞ্জ করে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার অটো হবে। তো চার্জটা কতটা অটো করতে হয়, কিভাবে করতে হয়, এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, বেশ কিছু কথা আমি বলে ফেললাম। তো এরকম এই অসিলেশন বোর্ড নিয়ে আমি এটার কেমন করে আপনারা এই এলইডি বাল্বটা মানে ডিসপ্লেটা লাগাবেন সেটা সহ আমি বেশ কিছু আরও ভিডিও দিব। আর সবচেয়ে বড় কথা, আমি শেষে সবচেয়ে একটা কথা বলবো, যে আপনাদের এই বোর্ড নিয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে করতে পারেন, কিন্তু সাইন ওয়েভ বা ডিএসপি এগুলো আইপিএস নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি উত্তরটা দিব না, কারণ ওগুলো আইপিএস এর কাজ আমি করি, কিন্তু আমি অতটা ডিটেলস আমি এভাবে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ ওগুলো সার্কিটের শেষ নাই, অনেক সার্কিট। আমি সচরাচর ওই সাইন ওয়েভ বা ডিএসপির কাজ আমি করি না। আমার এই বাংলা সার্কিট দিয়ে কাজ করতে ভালো লাগে এবং বাংলা সার্কিট সম্পর্কে আমি মোটামুটি একটু জানি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এ বিষয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে তবে করতে পারেন। আমি আবারও বললাম, সাইন ওয়েভ বা ডিএসপি বা নাতাশা টাতাশা এগুলো হাবিজাবি এগুলো সার্কিট নিয়ে আমাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, জানা থাকলেও আমি উত্তর দিব না, কিন্তু বাংলা সার্কিট নিয়ে আপনারা প্রশ্ন করলে আমার কাছ থেকে সরাসরি উত্তর পাবেন। তো আর কথা বাড়ায় না, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলবো, আমি খুব অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।